আমি পারুল। আমার দেওর রোশন আমাকে তার সাথে পালাতে বলেছে। সে বলেছে আমরা দুজন জয়সলমেরে চলে যাব, রাজস্থানের মরুভূমিতে, যেখানে কেউ আমাদের চিনবে না। সেখানে আমরা স্বামী-স্ত্রী হিসেবে থাকব। সবাই ভাববে আমরা নবদম্পতি। আমার বয়স ২৯। আমার স্বামী রঞ্জিতের বয়স ৪০। রোশনের বয়স ২৬। আমরা থাকি পাঞ্জাবের লুধিয়ানায় একটি সুন্দর বাড়িতে। রঞ্জিত একজন সফল কৃষক, তার বিশাল জমিজমা আছে। রোশন মূলত কিছুই করে না, শুধু দাদার জমিতে মাঝে মাঝে দেখাশোনা করে। রঞ্জিত আর আমি বিয়ে করেছি ১০ বছর আগে। আমাদের কোনো সন্তান নেই। এটাই রঞ্জিতের সবচেয়ে বড় দুঃখ। রঞ্জিত আমাকে একদিন বলেছিল, পারুল, আমার ভাই রোশন তোমাকে পছন্দ করে। আমি চাই তুমি তার সাথেও থাকো। আমি অবাক হয়ে গিয়েছিলাম। কি বলছো তুমি? আমি তোমার স্ত্রী, আমি বলেছিলাম। হ্যাঁ, তুমি আমার স্ত্রী, রঞ্জিত বলেছিল। কিন্তু আমাদের কোনো সন্তান নেই। ডাক্তাররা বলেছে আমি কখনোই বাবা হতে পারব না। আমি চাই আমার ভাইয়ের সন্তান হোক, তোমার থেকে। সেই সন্তান আমাদের বংশধর হবে। আমি রঞ্জিতের কথা শুনে ভীষণ আহত হয়েছিলাম। কিন্তু আমি জানতাম পাঞ্জাবের গ্রামাঞ্চলে এইরকম ঘটনা বিরল নয়। অনেক পরিবারে যদি স্বামী সন্তান উৎপাদনে অক্ষম হয়, তার ভাই সেই দায়িত্ব পালন করে। কিন্তু এই সব কিছুই হয় গোপনে। আমি রঞ্জিতকে বলেছিলাম, তুমি আমাকে রোশনের সাথে থাকতে বলছ? এভাবে? রঞ্জিত মাথা নেড়েছিল। হ্যাঁ, শুধু আমাদের সন্তান হওয়ার জন্য। রোশন আমার ভাই। তার সন্তানও আমার রক্তেরই হবে। আমি রাজি হইনি। আমি রঞ্জিতকে বলেছিলাম আমি তার প্রস্তাব মেনে নিতে পারব না। কিন্তু এরপরে রোশন আমার সাথে একা থাকার চেষ্টা করতে লাগল। যখনই রঞ্জিত বাড়িতে না থাকত, রোশন আমার সাথে অনুচিত আচরণ করতে চেষ্টা করত। আমি এগুলো রঞ্জিতকে বলতাম, কিন্তু সে আমাকে বিশ্বাস করত না। সে ভাবত আমি তার ভাইকে অযথা দোষারোপ করছি। সেই দুপুরে রোশন আমার ঘরে ঢুকেছিল। রঞ্জিত তখন শহরে গেছে। রোশন আমাকে বলেছিল, ভাবি, আমরা পালিয়ে যাই। দাদা তোমাকে সুখী করতে পারবে না। আমি তোমাকে সুখী করব। আমি বলেছিলাম, না রোশন, এটা অন্যায়। আমি রঞ্জিতকে ভালোবাসি। রোশন বলেছিল, ভাবি, দাদা তোমাকে কোনোদিন সন্তান দিতে পারবে না। আমি পারব। আমরা জয়সলমেরে যাব। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা নবদম্পতি হিসেবে থাকব। আমি রোশনকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি আমার দেওর, আমি তোমার ভাবি। এই সম্পর্ক মর্যাদা দিয়ে রাখো। রোশন ভেবেছিল আমি রাজি হব। কিন্তু আমার প্রত্যাখ্যান তাকে ক্ষুব্ধ করেছিল। সে চলে গেল, কিন্তু তার চোখে ক্রোধ ছিল। পরদিন সকালে আমি আমার স্বর্ণালঙ্কার দেখতে গিয়ে দেখি যে আমার সিন্দুক খোলা এবং আমার সমস্ত গয়না চুরি গেছে। আমি রঞ্জিতকে খবর দিয়েছিলাম। রঞ্জিত হতবাক হয়ে গিয়েছিল। কে করতে পারে এই কাজ, সে বলেছিল। আমি জানতাম কে করেছে, কিন্তু রঞ্জিত আবারও আমাকে বিশ্বাস করবে না। আমি বলেছিলাম, আমি জানি না। সেই রাতে রঞ্জিত আর রোশন জমির হিসাব নিয়ে ঝগড়া করছিল। রঞ্জিত বলছিল, তুমি গত মাসে জমির আয় থেকে অনেক টাকা তুলেছ। কোথায় গেল সেই টাকা? রোশন বলছিল, আমি টাকা নেইনি। তুমি আমাকে অযথা দোষারোপ করছ। ঝগড়ার মাঝে রোশন হঠাৎ বলে উঠল, দাদা, তোমার বউ তোমাকে বিষ খাওয়াতে চায়। রঞ্জিত অবাক হয়ে তাকিয়েছিল। কি বলছো তুমি? রোশন বলেছিল, আমি নিজের কানে শুনেছি। পারুল ভাবি গ্রামের ওঝার কাছে গিয়েছিল। সে বিষ চেয়েছিল তোমাকে মারার জন্য। আমি চিৎকার করে উঠেছিলাম, এটা মিথ্যা। রোশন মিথ্যা বলছে। রঞ্জিত আমার দিকে তাকিয়েছিল। তার চোখে সন্দেহ ছিল। তুমি ওঝার কাছে গিয়েছিলে? আমি বলেছিলাম, হ্যাঁ, কিন্তু আমি বিষ চাইনি। আমি গিয়েছিলাম সন্তান হওয়ার ওষুধ চাইতে। রঞ্জিত আমার দিকে তাকিয়ে থেকেছিল। সে জানত না কাকে বিশ্বাস করবে। সেই রাতে রঞ্জিত আমার সাথে কথা বলেনি। সে রোশনের সাথে আরও ঝগড়া করেছিল, তারপর দুজনেই মদ খেয়েছিল। পরদিন সকালে রঞ্জিত খুব অসুস্থ হয়ে পড়ল। সে বমি করছিল, তার জ্বর এসেছিল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। রোশন বলেছিল, দাদা, এটা তোমার বউয়ের কাজ। সে তোমাকে বিষ খাইয়েছে। রঞ্জিত ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়ছিল। আমি তাকে পানি দিতে গিয়েছিলাম, কিন্তু রোশন আমার হাত থেকে গ্লাস কেড়ে নিয়েছিল।
তুমি আবার বিষ দিচ্ছ। আমি বলেছিলাম আমি কিছু দিচ্ছি না। এটা শুধু পানি গু। রোশন রঞ্জিতকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। আমি সাথে যেতে চেয়েছিলাম কিন্তু রোশন আমাকে বাড়িতে থাকতে বলেছিল। তুমি বাড়িতেই থাকো। তোমাকে দেখলে দাদা আরও অসুস্থ হবে গু। আমি বাড়িতে একা বসে ভেবেছিলাম এখন কি হবে। রাতে রোশন একা ফিরে এসেছিল। সে বলেছিল ভাবি দাদাকে আমি হাসপাতালে রেখে এসেছি। ডাক্তার বলেছে তার বিষক্রিয়া হয়েছে গি। আমি কেঁদে ফেলেছিলাম। রঞ্জিত ঠিক আছে তো? সে বেঁচে যাবে তো? রোশন বলেছিল ডাক্তার বলেছে তিনি এখনও বলতে পারছেন না। আমি ভাবছি তুমি যদি সত্যি কথা বলো পুলিশকে সব বলো হয়তো দাদা বেঁচে যাবে গু। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কি সত্যি কথা? আমি কি করেছি? রোশন বলেছিল ভাবি পুলিশ এখানে আসবে। তারা তোমাকে গ্রেফতার করবে। আমি তাদের বলেছি তুমি দাদাকে বিষ খাইয়েছ আমি শিউরে উঠেছিলাম। তুমি কি করেছ? কেন এমন মিথ্যা বলেছ? রোশন বলেছিল পুলিশ তোমাকে জেলে নিয়ে যাবে। কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আমি তোমাকে বাঁচাতে পারি। আমরা এখনই পালিয়ে যেতে পারি। জয়সলমেরে। সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না গি। আমি বুঝতে পেরেছিলাম রোশনের ষড়যন্ত্র। সে রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপিয়েছে। আমি বলেছিলাম রোশন তুমি মিথ্যা বলছ। তুমি নিজেই রঞ্জিতকে বিষ দিয়েছ। এখন আমাকে ফাঁসাতে চাইছ গু। রোশন হেসেছিল। কেউ তোমাকে বিশ্বাস করবে না ভাবি। সবাই জানে তুমি দাদার সাথে সুখী নও। তুমি সন্তান চাও কিন্তু দাদা তোমাকে সন্তান দিতে পারে না। তোমার মোটিভ আছে। আমার কি মোটিভ থাকতে পারে? আমি তো দাদাকে ভালোবাসি আমি বুঝতে পেরেছিলাম রোশন ঠিক বলছে। সবাই তাকেই বিশ্বাস করবে। আমি বিপদে পড়েছি। ঠিক আছে আমি বলেছিলাম। আমি তোমার সাথে যাব। কিন্তু আমাকে প্রমাণ দাও যে রঞ্জিত বেঁচে আছে গি। রোশন বলেছিল হাসপাতালে যাও। তাকে দেখো। তারপর আমরা পালাবো আমি জানতাম হাসপাতালে গেলে আমি ধরা পড়ে যাব। কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে রঞ্জিতকে দেখেছিলাম অচেতন অবস্থায়। ডাক্তার বলেছিলেন তার অবস্থা খুবই খারাপ। হাসপাতাল থেকে বেরোনোর সময় আমি দেখেছিলাম রঞ্জিতের কাকা গুরমিত সিং। তিনি একজন পুলিশ অফিসার। আমি তার কাছে গিয়েছিলাম। তাকে বলেছিলাম কাকাজি আমাকে সাহায্য করুন। রোশন রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপাচ্ছে গি। গুরমিত সিং আমাকে বিশ্বাস করেননি। কেন রোশন তার দাদাকে বিষ দেবে? সে তো তার দাদাকে ভালোবাসে আমি বলেছিলাম রোশন জমির টাকা চুরি করেছে। রঞ্জিত তাকে ধরে ফেলেছিল। তাছাড়া রোশন আমাকে চায়। সে আমাকে নিয়ে জয়সলমেরে পালাতে চায় গুরমিত সিং আমার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিলেন। তুমি পারুল তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। তুমি তোমার স্বামীকে বিষ দিয়েছ গু। আমি বলেছিলাম না কাকাজি। আমি নির্দোষ। রোশন আমাকে ফাঁসাতে চাইছে গি। গুরমিত সিং বলেছিলেন ঠিক আছে। আমি একটা পরীক্ষা করব। তুমি রোশনের সাথে যাও। তাকে বলো তুমি তার সাথে পালাতে রাজি আছো। আমি তোমাদের অনুসরণ করব গু। আমি পরে আবার রোশনের সাথে দেখা করেছিলাম। তাকে বলেছিলাম আমি রাজি। চলো আমরা পালাই রোশন খুশি হয়েছিল। ভাবি তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমরা একসাথে সুখী হব গু। আমি বলেছিলাম আমাদের তাড়াতাড়ি যেতে হবে। পুলিশ আমাকে খুঁজছে গি। রোশন বলেছিল আমি সব ঠিক করেছি। আমার একটা গাড়ি আছে জিনিসপত্র রেডি। আমরা রাতেই রওনা দেব গু। আমি জিজ্ঞেস করেছিলাম রঞ্জিত কিভাবে বিষ খেল? রোশন চমকে উঠেছিল। কেন জানতে চাও? আমি বলেছিলাম শুধু জানতে চাইছি। আমি তো দোষী তাই না? তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমি শুধু জানতে চাই তুমি কি বলবে গি। রোশন সন্দেহ করেনি। সে হেসে বলেছিল দাদা তোমাকে সন্দেহ করত কিন্তু আসলে সে আমাকেও সন্দেহ করত। সে ভাবত আমি জমির টাকা চুরি করেছি। সে ঠিকই ভেবেছিল। আমি টাকা নিয়েছিলাম। সেই টাকা দিয়ে আমাদের জীবন শুরু করব। দাদা আমাকে ধমক দিয়েছিল। তাই আমি তার মদের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম তাহলে এটা ইচ্ছাকৃত হত্যা গু।
রোশন হেসেছিল। হ্যাঁ, কিন্তু সবাই ভাববে তুমি তাকে মেরেছ। তোমার সাক্ষ্য কেউ বিশ্বাস করবে না গি। আমি বলেছিলাম তাহলে আমরা কখন যাব? রোশন বলেছিল রাত 12টায়। তুমি প্রস্তুত থেকো ঘু। আমি রোশনের সাথে আলাপ করার সময় আমার মোবাইল ফোনের রেকর্ডিং অন ছিল। গুরমিত সিং আমাকে একটি ছোট রেকর্ডার দিয়েছিলেন, যা আমি আমার শাড়ির ভাঁজে লুকিয়ে রেখেছিলাম। রোশনের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছিলাম। আমি তাড়াতাড়ি গুরমিত সিংয়ের সাথে দেখা করেছিলাম। তাকে রেকর্ডিং শুনিয়েছিলাম। তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এতদিন আমরা সবাই রোশনকে ভুল বুঝেছি। সে এত নীচ হতে পারে। গুরমিত সিং রোশনকে গ্রেফতার করেছিলেন। রোশন প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু রেকর্ডিং শুনে সে স্বীকার করেছিল যে সে রঞ্জিতকে বিষ দিয়েছে। ডাক্তাররা রঞ্জিতকে বাঁচাতে পেরেছিলেন। 2 সপ্তাহ পর সে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল। আমি তাকে সব কথা বলেছিলাম। রঞ্জিত দুঃখিত হয়েছিল যে সে আমাকে বিশ্বাস করেনি। সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। রঞ্জিত বলেছিল, পারুল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে নতুন করে চিনতে চাই। আমি বলেছিলাম, রঞ্জিত, আমরা নতুন করে শুরু করি। আমাদের সন্তান না হোক, আমরা একটি শিশুকে দত্তক নিতে পারি। রঞ্জিত রাজি হয়েছিল। হ্যাঁ, আমরা একটি শিশুকে দত্তক নেব। আমাদের পরিবার হবে 1 বছর পর আমরা লুধিয়ানার একটি অনাথ আশ্রম থেকে একটি 6 মাসের শিশু কন্যাকে দত্তক নিয়েছিলাম। তার নাম রেখেছিলাম কিরণ, আলোর রশ্মি, যেমন সে আমাদের জীবনে আলো এনেছিল। রোশন কারাগারে ছিল, জীবনের বাকি সময় কাটাবে সেখানে। কিন্তু তার অপকর্মের জন্য আমাদের লজ্জিত হতে হয়নি। আমরা একটি নতুন জীবন শুরু করেছিলাম। জয়সলমেরে আমি কখনো যাইনি। কিন্তু একদিন রঞ্জিত আমাকে বলেছিল, পারুল, চলো জয়সলমেরে ঘুরতে যাই। মরুভূমির সৌন্দর্য দেখি আমি হেসে রাজি হয়েছিলাম। আমরা কিরণকে নিয়ে জয়সলমেরে গিয়েছিলাম, একটি সাধারণ পরিবার হিসেবে, যেখানে কেউ আমাদের চিনত না। আমরা সেখানে সুখে ছিলাম, যেখানে কোনো অতীত ছিল না, শুধু ভবিষ্যৎ। একদিন জয়সলমেরের একটি হোটেলে আমি একজন স্ত্রীলোককে দেখেছিলাম, যে তার স্বামীর সাথে ঝগড়া করছিল। স্বামী তাকে ডাক্তারের রিপোর্ট দেখাচ্ছিল যে সে কখনো বাবা হতে পারবে না। আমি তাদের দিকে তাকিয়েছিলাম। স্ত্রীলোকটি কাঁদছিল। আমি তাদের কাছে গিয়েছিলাম। দেখুন, আমি বলেছিলাম, একটি পরিবার তৈরি করার অনেক উপায় আছে। সন্তান হওয়া বা না হওয়া জীবনের শেষ কথা নয়। আমি তাদের আমার কাহিনী বলেছিলাম, কিভাবে আমরা কিরণকে দত্তক নিয়ে আমাদের জীবন নতুন করে শুরু করেছিলাম। সেই দম্পতি আমার কথা শুনে অনুপ্রাণিত হয়েছিল। তারা আমাদের সাথে বন্ধুত্ব করেছিল। পরে আমি শুনেছিলাম তারাও একটি শিশুকে দত্তক নিয়েছিল। আমি ভেবেছিলাম, কিভাবে জীবন বিচিত্র। আমি যে জয়সলমেরে যাব, রোশনের সাথে পালিয়ে একটি মিথ্যা জীবন নিয়ে। কিন্তু এখন আমি এসেছি আমার পরিবারের সাথে সত্যিকারের সুখ নিয়ে। 2 বছর পর আমরা সিমলায় একটি ছোট বাড়ি কিনেছিলাম। এটি পাহাড়ের ঢালে, বরফে ঢাকা হিমালয় পর্বতমালার দৃশ্য দেখা যেত সেখান থেকে। রঞ্জিত কৃষিকাজ ছেড়ে দিয়েছিল, তার জমিজমা বিক্রি করে দিয়েছিল। আমরা সিমলায় একটি ছোট হোটেল খুলেছিলাম, কিরণ কুটির। পর্যটকরা আমাদের হোটেলে থাকতে আসত, তাদের গল্প শুনতাম আমরা, আমাদের গল্প বলতাম তাদের। কিরণ বড় হচ্ছিল, একটি সুন্দর, হাসিখুশি মেয়ে হিসেবে। এক শীতের সন্ধ্যায় আমাদের হোটেলে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধ পর্যটক এসেছিলেন থাকতে। তিনি আমাদের হোটেলের বারান্দায় বসে পাহাড়ের দৃশ্য দেখছিলেন। আমি তাকে চা নিয়ে গিয়েছিলাম। তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি পারুল, তাই না? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমি পারুল। আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ ব্যক্তি হেসেছিলেন। আমি গুরমিত সিংয়ের বন্ধু। তিনি আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি সন্দীপ, আমি একজন সাংবাদিক ছিলাম। এখন অবসরে আছি। আমি বসেছিলাম তার পাশে। গুরমিত কাকা কেমন আছেন? সন্দীপ বলেছিলেন, তিনি ভালো আছেন। তিনি আমাকে বলেছিলেন, তুমি সিমলায় আছো। আমি ভাবলাম, তোমার সাথে দেখা করব। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এতদূর এসেছেন শুধু আমার সাথে দেখা করতে? সন্দীপ বলেছিলেন, না, আমি একটি বই লিখছি, ভারতীয় নারীদের সাহসিকতার গল্প নিয়ে। গুরমিত আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি তোমার গল্প আমার বইতে অন্তর্ভুক্ত করতে চাই। আমি লজ্জা পেয়েছিলাম। আমি তো কিছুই করিনি। আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলাম।
সন্দীপ বলেছিলেন, তুমি সাহসী। তুমি রোশনের সাথে পালাতে পারতে, কিন্তু তুমি সত্যের পক্ষে লড়াই করেছিলে। এটা সাহসের কাজ। আমি বলেছিলাম, আমি অন্যায়ের সাথে আপোষ করতে পারিনি গিয়ে। সন্দীপ 1 সপ্তাহ আমাদের হোটেলে ছিলেন। তিনি আমার সাথে কথা বলেছিলেন, আমার গল্প শুনেছিলেন। তারপর তিনি চলে গিয়েছিলেন আমার গল্প নিয়ে। 1 বছর পর তিনি আমাদের হোটেলে ফিরে এসেছিলেন। তার সাথে ছিল তার বই, ভারতীয় নারীদের সাহসিকতার গল্প। বইয়ের মধ্যে ছিল আমার গল্প, পারুলের সাহস। রঞ্জিত বইটি পড়ে অবাক হয়ে গিয়েছিল। পারুল, তুমি সত্যিই সাহসী। আমি গর্বিত যে তুমি আমার স্ত্রী গো। আমি হেসেছিলাম। আমি শুধু তোমাকে ভালোবাসি, রঞ্জিত। আমি আমাদের পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম গো। সেই বই প্রকাশিত হওয়ার পর অনেক নারী আমাদের হোটেলে আসতে শুরু করেছিল। তারা আমার সাথে কথা বলতে চাইত, আমার পরামর্শ চাইত। আমি তাদের বলতাম, সাহসী হও, সত্যের পক্ষে থাকো। জীবন তোমাকে সে পথ দেখাবে। আমাদের হোটেল কিরণ কুটির সিমলার একটি বিখ্যাত স্থান হয়ে উঠেছিল, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, একটি সাহসী নারীর গল্পের জন্য। আমি কখনো লুধিয়ানা ফিরিনি। কিন্তু লুধিয়ানার স্মৃতি আমার সাথে আছে। এবং সেই স্মৃতি আমাকে মনে করিয়ে দেয় কিভাবে একটি অন্ধকার সময় পেরিয়ে আমরা আলোর দিকে যেতে পারি। কিরণ এখন বড় হয়েছে, সে ডাক্তার হতে চায়। আমি জানি সে তার স্বপ্ন পূরণ করবে। কারণ সে আমার মেয়ে, আমাদের পরিবারের আলোর রশ্মি। আমি এখন ভাবি, যদি রোশনের সাথে জয়সলমেরে পালিয়ে যেতাম, আমার জীবন কেমন হতো? হয়তো আমি সারা জীবন ভয়ে, অপরাধবোধে কাটাতাম। কিন্তু আমি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সিদ্ধান্ত আমাকে নিয়ে এসেছে সিমলায়, এই পাহাড়ের কোলে, যেখানে আমি আমার পরিবারের সাথে সুখে আছি। যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে, পারুল, তুমি কি করে এত সাহসী হলে, আমি উত্তর দেই, আমি শুধু সঠিক কাজ করেছিলাম। সাহস হল যখন তুমি জানো তুমি কি করতে চাও, এবং সেটা করার জন্য দৃঢ় থাকো। সিমলার পাহাড় থেকে আমি যখন নিচের উপত্যকা দেখি, আমি ভাবি, জীবন অনেক বিচিত্র। আমরা কখনোই জানি না কোন পথে আমাদের যেতে হবে। কিন্তু যদি আমরা সঠিক পথ বেছে নেই, জীবন আমাদের সেই পথেই নিয়ে যায়, যেখানে আমরা থাকার কথা। তুমি আবার বিষ দিচ্ছ। আমি বলেছিলাম, আমি কিছু দিচ্ছি না। এটা শুধু পানি। রোশন রঞ্জিতকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। আমি সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু রোশন আমাকে বাড়িতে থাকতে বলেছিল। তুমি বাড়িতেই থাকো। তোমাকে দেখলে দাদা আরও অসুস্থ হবে। আমি বাড়িতে একা বসে ভেবেছিলাম, এখন কি হবে। রাতে রোশন একা ফিরে এসেছিল। সে বলেছিল, ভাবি, দাদাকে আমি হাসপাতালে রেখে এসেছি। ডাক্তার বলেছে তার বিষক্রিয়া হয়েছে। আমি কেঁদে ফেলেছিলাম। রঞ্জিত ঠিক আছে তো? সে বেঁচে যাবে তো? রোশন বলেছিল, ডাক্তার বলেছে তিনি এখনও বলতে পারছেন না। আমি ভাবছি, তুমি যদি সত্যি কথা বলো, পুলিশকে সব বলো, হয়তো দাদা বেঁচে যাবে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কি সত্যি কথা? আমি কি করেছি? রোশন বলেছিল, ভাবি, পুলিশ এখানে আসবে। তারা তোমাকে গ্রেফতার করবে। আমি তাদের বলেছি, তুমি দাদাকে বিষ খাইয়েছ। আমি শিউরে উঠেছিলাম। তুমি কি করেছ? কেন এমন মিথ্যা বলেছ? রোশন বলেছিল, পুলিশ তোমাকে জেলে নিয়ে যাবে। কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আমি তোমাকে বাঁচাতে পারি। আমরা এখনই পালিয়ে যেতে পারি। জয়সলমেরে। সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আমি বুঝতে পেরেছিলাম রোশনের ষড়যন্ত্র। সে রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপিয়েছে। আমি বলেছিলাম, রোশন, তুমি মিথ্যা বলছ। তুমি নিজেই রঞ্জিতকে বিষ দিয়েছ। এখন আমাকে ফাঁসাতে চাইছ। রোশন হেসেছিল। কেউ তোমাকে বিশ্বাস করবে না, ভাবি। সবাই জানে তুমি দাদার সাথে সুখী নও। তুমি সন্তান চাও, কিন্তু দাদা তোমাকে সন্তান দিতে পারে না। তোমার মোটিভ আছে। আমার কি মোটিভ থাকতে পারে? আমি তো দাদাকে ভালোবাসি। আমি বুঝতে পেরেছিলাম রোশন ঠিক বলছে। সবাই তাকেই বিশ্বাস করবে। আমি বিপদে পড়েছি। ঠিক আছে, আমি বলেছিলাম, আমি তোমার সাথে যাব। কিন্তু আমাকে প্রমাণ দাও যে রঞ্জিত বেঁচে আছে। রোশন বলেছিল, হাসপাতালে যাও। তাকে দেখো। তারপর আমরা পালাবো। আমি জানতাম হাসপাতালে গেলে আমি ধরা পড়ে যাব। কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি হাসপাতালে গিয়েছিলাম।
সেখানে রঞ্জিতকে দেখেছিলাম অচেতন অবস্থায়। ডাক্তার বলেছিলেন তার অবস্থা খুবই খারাপ। হাসপাতাল থেকে বেরোনোর সময় আমি দেখেছিলাম রঞ্জিতের কাকা গুরমিত সিং। তিনি একজন পুলিশ অফিসার। আমি তার কাছে গিয়েছিলাম। তাকে বলেছিলাম, কাকাজি, আমাকে সাহায্য করুন। রোশন রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপাচ্ছে গি। গুরমিত সিং আমাকে বিশ্বাস করেননি। কেন রোশন তার দাদাকে বিষ দেবে? সে তো তার দাদাকে ভালোবাসে। আমি বলেছিলাম রোশন জমির টাকা চুরি করেছে। রঞ্জিতও তাকে ধরে ফেলেছিল। তাছাড়া রোশন আমাকে চায়। সে আমাকে নিয়ে জয়সলমেরে পালাতে চায়। গুরমিত সিং আমার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিলেন। তুমি পারুল, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। তুমি তোমার স্বামীকে বিষ দিয়েছ। আমি বলেছিলাম, না কাকাজি, আমি নির্দোষ। রোশন আমাকে ফাঁসাতে চাইছে গি। গুরমিত সিং বলেছিলেন, ঠিক আছে, আমি একটা পরীক্ষা করব। তুমি রোশনের সাথে যাও। তাকে বলো তুমি তার সাথে পালাতে রাজি আছো। আমি তোমাদের অনুসরণ করব। আমি পরে আবার রোশনের সাথে দেখা করেছিলাম। তাকে বলেছিলাম, আমি রাজি। চলো আমরা পালাই। রোশন খুশি হয়েছিল। ভাবি, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমরা একসাথে সুখী হব। আমি বলেছিলাম, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। পুলিশ আমাকে খুঁজছে। রোশন বলেছিল, আমি সব ঠিক করেছি। আমার একটা গাড়ি আছে, জিনিসপত্র রেডি। আমরা রাতেই রওনা দেব। আমি জিজ্ঞেস করেছিলাম, রঞ্জিত কিভাবে বিষ খেল? রোশন চমকে উঠেছিল। কেন জানতে চাও? আমি বলেছিলাম, শুধু জানতে চাইছি। আমি তো দোষী, তাই না? তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমি শুধু জানতে চাই তুমি কি বলবে গি। রোশন সন্দেহ করেনি। সে হেসে বলেছিল, দাদা তোমাকে সন্দেহ করত, কিন্তু আসলে সে আমাকেও সন্দেহ করত। সে ভাবত আমি জমির টাকা চুরি করেছি। সে ঠিকই ভেবেছিল। আমি টাকা নিয়েছিলাম। সেই টাকা দিয়ে আমাদের জীবন শুরু করব। দাদা আমাকে ধমক দিয়েছিল। তাই আমি তার মদের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম, তাহলে এটা ইচ্ছাকৃত হত্যা। রোশন হেসেছিল। হ্যাঁ, কিন্তু সবাই ভাববে তুমি তাকে মেরেছ। তোমার সাক্ষ্য কেউ বিশ্বাস করবে না। আমি বলেছিলাম, তাহলে আমরা কখন যাব? রোশন বলেছিল, রাত 12টায়। তুমি প্রস্তুত থেকো। আমি রোশনের সাথে আলাপ করার সময় আমার মোবাইল ফোনের রেকর্ডিং অন ছিল। গুরমিত সিং আমাকে একটি ছোট রেকর্ডার দিয়েছিলেন, যা আমি আমার শাড়ির ভাঁজে লুকিয়ে রেখেছিলাম। রোশনের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছিলাম। আমি তাড়াতাড়ি গুরমিত সিংয়ের সাথে দেখা করেছিলাম। তাকে রেকর্ডিং শুনিয়েছিলাম। তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এতদিন আমরা সবাই রোশনকে ভুল বুঝেছি। সে এত নীচ হতে পারে। গুরমিত সিং রোশনকে গ্রেফতার করেছিলেন। রোশন প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু রেকর্ডিং শুনে সে স্বীকার করেছিল যে সে রঞ্জিতকে বিষ দিয়েছে। ডাক্তাররা রঞ্জিতকে বাঁচাতে পেরেছিলেন। 2 সপ্তাহ পর সে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল। আমি তাকে সব কথা বলেছিলাম। রঞ্জিত দুঃখিত হয়েছিল যে সে আমাকে বিশ্বাস করেনি। সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। রঞ্জিত বলেছিল, পারুল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে নতুন করে চিনতে চাই। আমি বলেছিলাম, রঞ্জিত, আমরা নতুন করে শুরু করি। আমাদের সন্তান না হোক, আমরা একটি শিশুকে দত্তক নিতে পারি। রঞ্জিত রাজি হয়েছিল। হ্যাঁ, আমরা একটি শিশুকে দত্তক নেব। আমাদের পরিবার হবে। 1 বছর পর আমরা লুধিয়ানার একটি অনাথ আশ্রম থেকে একটি 6 মাসের শিশু কন্যাকে দত্তক নিয়েছিলাম। তার নাম রেখেছিলাম কিরণ, আলোর রশ্মি, যেমন সে আমাদের জীবনে আলো এনেছিল। রোশন কারাগারে ছিল, জীবনের বাকি সময় কাটাবে সেখানে। কিন্তু তার অপকর্মের জন্য আমাদের লজ্জিত হতে হয়নি। আমরা একটি নতুন জীবন শুরু করেছিলাম। জয়সলমেরে আমি কখনো যাইনি। কিন্তু একদিন রঞ্জিত আমাকে বলেছিল, পারুল, চলো জয়সলমেরে ঘুরতে যাই। মরুভূমির সৌন্দর্য দেখি। আমি হেসে রাজি হয়েছিলাম। আমরা কিরণকে নিয়ে জয়সলমেরে গিয়েছিলাম, একটি সাধারণ পরিবার হিসেবে, যেখানে কেউ আমাদের চিনত না। আমরা সেখানে সুখে ছিলাম, যেখানে কোনো অতীত ছিল না, শুধু ভবিষ্যৎ। একদিন জয়সলমেরের একটি হোটেলে আমি একজন স্ত্রীলোককে দেখেছিলাম, যে তার স্বামীর সাথে ঝগড়া করছিল।
স্বামী তাকে ডাক্তারের রিপোর্ট দেখাচ্ছিল যে সে কখনো বাবা হতে পারবে না। আমি তাদের দিকে তাকিয়েছিলাম। স্ত্রীলোকটি কাঁদছিল। আমি তাদের কাছে গিয়েছিলাম। দেখুন, আমি বলেছিলাম, একটি পরিবার তৈরি করার অনেক উপায় আছে। সন্তান হওয়া বা না হওয়া জীবনের শেষ কথা নয়। গিয়ে আমি তাদের আমার কাহিনী বলেছিলাম, কিভাবে আমরা কিরণকে দত্তক নিয়ে আমাদের জীবন নতুন করে শুরু করেছিলাম। সেই দম্পতি আমার কথা শুনে অনুপ্রাণিত হয়েছিল। তারা আমাদের সাথে বন্ধুত্ব করেছিল। পরে আমি শুনেছিলাম তারাও একটি শিশুকে দত্তক নিয়েছিল। আমি ভেবেছিলাম, কিভাবে জীবন বিচিত্র। আমি যে জয়সলমেরে যাব রোশনের সাথে পালিয়ে একটি মিথ্যা জীবন নিয়ে। কিন্তু এখন আমি এসেছি আমার পরিবারের সাথে সত্যিকারের সুখ নিয়ে। 2 বছর পর আমরা সিমলায় একটি ছোট বাড়ি কিনেছিলাম। এটি পাহাড়ের ঢালে বরফে ঢাকা হিমালয় পর্বতমালার দৃশ্য দেখা যেত সেখান থেকে। রঞ্জিত কৃষিকাজ ছেড়ে দিয়েছিল, তার জমিজমা বিক্রি করে দিয়েছিল। আমরা সিমলায় একটি ছোট হোটেল খুলেছিলাম, কিরণ কুটির। পর্যটকরা আমাদের হোটেলে থাকতে আসত, তাদের গল্প শুনতাম আমরা, আমাদের গল্প বলতাম তাদের। কিরণ বড় হচ্ছিল একটি সুন্দর হাসিখুশি মেয়ে হিসেবে। এক শীতের সন্ধ্যায় আমাদের হোটেলে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধ পর্যটক এসেছিলেন থাকতে। তিনি আমাদের হোটেলের বারান্দায় বসে পাহাড়ের দৃশ্য দেখছিলেন। আমি তাকে চা নিয়ে গিয়েছিলাম। তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি পারুল, তাই না? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমি পারুল। আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ ব্যক্তি হেসেছিলেন। আমি গুরুমিত সিংয়ের বন্ধু। তিনি আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি সন্দীপ, আমি একজন সাংবাদিক ছিলাম। এখন অবসরে আছি। আমি বসেছিলাম তার পাশে। গুরুমিত কাকা কেমন আছেন? সন্দীপ বলেছিলেন, তিনি ভালো আছেন। তিনি আমাকে বলেছিলেন, তুমি সিমলায় আছো। আমি ভাবলাম তোমার সাথে দেখা করব। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এতদূর এসেছেন শুধু আমার সাথে দেখা করতে? সন্দীপ বলেছিলেন, না, আমি একটি বই লিখছি ভারতীয় নারীদের সাহসিকতার গল্প নিয়ে। গুরুমিত আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি তোমার গল্প আমার বইতে অন্তর্ভুক্ত করতে চাই। আমি লজ্জা পেয়েছিলাম। আমি তো কিছুই করিনি। আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলাম। সন্দীপ বলেছিলেন, তুমি সাহসী। তুমি রোশনের সাথে পালাতে পারতে, কিন্তু তুমি সত্যের পক্ষে লড়াই করেছিলে। এটা সাহসের কাজ। আমি বলেছিলাম, আমি অন্যায়ের সাথে আপোষ করতে পারিনি। সন্দীপ 1 সপ্তাহ আমাদের হোটেলে ছিলেন। তিনি আমার সাথে কথা বলেছিলেন, আমার গল্প শুনেছিলেন। তারপর তিনি চলে গিয়েছিলেন আমার গল্প নিয়ে। 1 বছর পর তিনি আমাদের হোটেলে ফিরে এসেছিলেন। তার সাথে ছিল তার বই, ভারতীয় নারীদের সাহসিকতার গল্প। বইয়ের মধ্যে ছিল আমার গল্প, পারুলের সাহস। রঞ্জিত বইটি পড়ে অবাক হয়ে গিয়েছিল। পারুল, তুমি সত্যিই সাহসী। আমি গর্বিত যে তুমি আমার স্ত্রী। আমি হেসেছিলাম। আমি শুধু তোমাকে ভালোবাসি, রঞ্জিত। আমি আমাদের পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। সেই বই প্রকাশিত হওয়ার পর অনেক নারী আমাদের হোটেলে আসতে শুরু করেছিল। তারা আমার সাথে কথা বলতে চাইত, আমার পরামর্শ চাইত। আমি তাদের বলতাম, সাহসী হও, সত্যের পক্ষে থাকো। জীবন তোমাকে সে পথ দেখাবে। আমাদের হোটেল কিরণ কুটির সিমলার একটি বিখ্যাত স্থান হয়ে উঠেছিল, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, একটি সাহসী নারীর গল্পের জন্য। আমি কখনো লুধিয়ানা ফিরিনি। কিন্তু লুধিয়ানার স্মৃতি আমার সাথে আছে। এবং সেই স্মৃতি আমাকে মনে করিয়ে দেয়, কিভাবে একটি অন্ধকার সময় পেরিয়ে আমরা আলোর দিকে যেতে পারি। কিরণ এখন বড় হয়েছে, সে ডাক্তার হতে চায়। আমি জানি সে তার স্বপ্ন পূরণ করবে। কারণ সে আমার মেয়ে, আমাদের পরিবারের আলোর রশ্মি। আমি এখন ভাবি, যদি রোশনের সাথে জয়সলমেরে পালিয়ে যেতাম, আমার জীবন কেমন হতো? হয়তো আমি সারা জীবন ভয়ে, অপরাধবোধে কাটাতাম। কিন্তু আমি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সিদ্ধান্ত আমাকে নিয়ে এসেছে সিমলায়, এই পাহাড়ের কোলে, যেখানে আমি আমার পরিবারের সাথে সুখে আছি। যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে, পারুল, তুমি কি করে এত সাহসী হলে, আমি উত্তর দেই, আমি শুধু সঠিক কাজ করেছিলাম। সাহস হল যখন তুমি জানো তুমি কি করতে চাও, এবং সেটা করার জন্য দৃঢ় থাকো। সিমলার পাহাড় থেকে আমি যখন নিচের উপত্যকা দেখি, আমি ভাবি, জীবন অনেক বিচিত্র। আমরা কখনোই জানি না কোন পথে আমাদের যেতে হবে। কিন্তু যদি আমরা সঠিক পথ বেছে নেই, জীবন আমাদের সেই পথেই নিয়ে যায়, যেখানে আমরা থাকার কথা।
তুমি আবার বিষ দিচ্ছ। আমি বলেছিলাম আমি কিছু দিচ্ছি না। এটা শুধু পানি গু। রোশন রঞ্জিতকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। আমি সাথে যেতে চেয়েছিলাম কিন্তু রোশন আমাকে বাড়িতে থাকতে বলেছিল। তুমি বাড়িতেই থাকো। তোমাকে দেখলে দাদা আরও অসুস্থ হবে গু। আমি বাড়িতে একা বসে ভেবেছিলাম এখন কি হবে। রাতে রোশন একা ফিরে এসেছিল। সে বলেছিল ভাবি দাদাকে আমি হাসপাতালে রেখে এসেছি। ডাক্তার বলেছে তার বিষক্রিয়া হয়েছে গি। আমি কেঁদে ফেলেছিলাম। রঞ্জিত ঠিক আছে তো? সে বেঁচে যাবে তো? রোশন বলেছিল ডাক্তার বলেছে তিনি এখনও বলতে পারছেন না। আমি ভাবছি তুমি যদি সত্যি কথা বলো পুলিশকে সব বলো হয়তো দাদা বেঁচে যাবে গু। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কি সত্যি কথা? আমি কি করেছি? রোশন বলেছিল ভাবি পুলিশ এখানে আসবে। তারা তোমাকে গ্রেফতার করবে। আমি তাদের বলেছি তুমি দাদাকে বিষ খাইয়েছ উ। আমি শিউরে উঠেছিলাম। তুমি কি করেছ? কেন এমন মিথ্যা বলেছ? রোশন বলেছিল পুলিশ তোমাকে জেলে নিয়ে যাবে। কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আমি তোমাকে বাঁচাতে পারি। আমরা এখনই পালিয়ে যেতে পারি। জয়সলমেরে। সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না গি। আমি বুঝতে পেরেছিলাম রোশনের ষড়যন্ত্র। সে রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপিয়েছে। আমি বলেছিলাম রোশন তুমি মিথ্যা বলছ। তুমি নিজেই রঞ্জিতকে বিষ দিয়েছ। এখন আমাকে ফাঁসাতে চাইছ গু। রোশন হেসেছিল। কেউ তোমাকে বিশ্বাস করবে না ভাবি। সবাই জানে তুমি দাদার সাথে সুখী নও। তুমি সন্তান চাও কিন্তু দাদা তোমাকে সন্তান দিতে পারে না। তোমার মোটিভ আছে। আমার কি মোটিভ থাকতে পারে? আমি তো দাদাকে ভালোবাসি উ। আমি বুঝতে পেরেছিলাম রোশন ঠিক বলছে। সবাই তাকেই বিশ্বাস করবে। আমি বিপদে পড়েছি। ঠিক আছে আমি বলেছিলাম। আমি তোমার সাথে যাব। কিন্তু আমাকে প্রমাণ দাও যে রঞ্জিত বেঁচে আছে গি। রোশন বলেছিল হাসপাতালে যাও। তাকে দেখো। তারপর আমরা পালাবো উ। আমি জানতাম হাসপাতালে গেলে আমি ধরা পড়ে যাব। কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে রঞ্জিতকে দেখেছিলাম অচেতন অবস্থায়। ডাক্তার বলেছিলেন তার অবস্থা খুবই খারাপ। হাসপাতাল থেকে বেরোনোর সময় আমি দেখেছিলাম রঞ্জিতের কাকা গুরমিত সিং। তিনি একজন পুলিশ অফিসার। আমি তার কাছে গিয়েছিলাম। তাকে বলেছিলাম কাকাজি আমাকে সাহায্য করুন। রোশন রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপাচ্ছে গি। গুরমিত সিং আমাকে বিশ্বাস করেননি। কেন রোশন তার দাদাকে বিষ দেবে? সে তো তার দাদাকে ভালোবাসে উ। আমি বলেছিলাম রোশন জমির টাকা চুরি করেছে। রঞ্জিত তাকে ধরে ফেলেছিল। তাছাড়া রোশন আমাকে চায়। সে আমাকে নিয়ে জয়সলমেরে পালাতে চায় উ। গুরমিত সিং আমার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিলেন। তুমি পারুল তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। তুমি তোমার স্বামীকে বিষ দিয়েছ গু। আমি বলেছিলাম না কাকাজি। আমি নির্দোষ। রোশন আমাকে ফাঁসাতে চাইছে গি। গুরমিত সিং বলেছিলেন ঠিক আছে। আমি একটা পরীক্ষা করব। তুমি রোশনের সাথে যাও। তাকে বলো তুমি তার সাথে পালাতে রাজি আছো। আমি তোমাদের অনুসরণ করব গু। আমি পরে আবার রোশনের সাথে দেখা করেছিলাম। তাকে বলেছিলাম আমি রাজি। চলো আমরা পালাই উ। রোশন খুশি হয়েছিল। ভাবি তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমরা একসাথে সুখী হব গু। আমি বলেছিলাম আমাদের তাড়াতাড়ি যেতে হবে। পুলিশ আমাকে খুঁজছে গি। রোশন বলেছিল আমি সব ঠিক করেছি। আমার একটা গাড়ি আছে জিনিসপত্র রেডি। আমরা রাতেই রওনা দেব গু। আমি জিজ্ঞেস করেছিলাম রঞ্জিত কিভাবে বিষ খেল? রোশন চমকে উঠেছিল। কেন জানতে চাও? আমি বলেছিলাম শুধু জানতে চাইছি। আমি তো দোষী তাই না? তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমি শুধু জানতে চাই তুমি কি বলবে গি। রোশন সন্দেহ করেনি। সে হেসে বলেছিল দাদা তোমাকে সন্দেহ করত কিন্তু আসলে সে আমাকেও সন্দেহ করত। সে ভাবত আমি জমির টাকা চুরি করেছি। সে ঠিকই ভেবেছিল। আমি টাকা নিয়েছিলাম। সেই টাকা দিয়ে আমাদের জীবন শুরু করব। দাদা আমাকে ধমক দিয়েছিল। তাই আমি তার মদের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম ঘ। আমি বলেছিলাম তাহলে এটা ইচ্ছাকৃত হত্যা গু।
রোশন হেসেছিল। হ্যাঁ, কিন্তু সবাই ভাববে তুমি তাকে মেরেছ। তোমার সাক্ষ্য কেউ বিশ্বাস করবে না গি। আমি বলেছিলাম তাহলে আমরা কখন যাব? রোশন বলেছিল রাত 12টায়। তুমি প্রস্তুত থেকো ঘু। আমি রোশনের সাথে আলাপ করার সময় আমার মোবাইল ফোনের রেকর্ডিং অন ছিল। গুরুমিত সিং আমাকে একটি ছোট রেকর্ডার দিয়েছিলেন, যা আমি আমার শাড়ির ভাঁজে লুকিয়ে রেখেছিলাম। রোশনের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছিলাম। আমি তাড়াতাড়ি গুরুমিত সিংয়ের সাথে দেখা করেছিলাম। তাকে রেকর্ডিং শুনিয়েছিলাম। তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এতদিন আমরা সবাই রোশনকে ভুল বুঝেছি। সে এত নীচ হতে পারে। গুরুমিত সিং রোশনকে গ্রেফতার করেছিলেন। রোশন প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু রেকর্ডিং শুনে সে স্বীকার করেছিল যে সে রঞ্জিতকে বিষ দিয়েছে। ডাক্তাররা রঞ্জিতকে বাঁচাতে পেরেছিলেন। 2 সপ্তাহ পর সে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল। আমি তাকে সব কথা বলেছিলাম। রঞ্জিতও দুঃখিত হয়েছিল যে সে আমাকে বিশ্বাস করেনি। সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। রঞ্জিতও বলেছিল, পারুল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে নতুন করে চিনতে চাই। আমি বলেছিলাম, রঞ্জিত, আমরা নতুন করে শুরু করি। আমাদের সন্তান না হোক, আমরা একটি শিশুকে দত্তক নিতে পারি। রঞ্জিত রাজি হয়েছিল। হ্যাঁ, আমরা একটি শিশুকে দত্তক নেব। আমাদের পরিবার হবে। 1 বছর পর আমরা লুধিয়ানার একটি অনাথ আশ্রম থেকে একটি 6 মাসের শিশু কন্যাকে দত্তক নিয়েছিলাম। তার নাম রেখেছিলাম কিরণ, আলোর রশ্মি, যেমন সে আমাদের জীবনে আলো এনেছিল। রোশন কারাগারে ছিল, জীবনের বাকি সময় কাটাবে সেখানে। কিন্তু তার অপকর্মের জন্য আমাদের লজ্জিত হতে হয়নি। আমরা একটি নতুন জীবন শুরু করেছিলাম। জয়সলমেরে আমি কখনো যাইনি। কিন্তু একদিন রঞ্জিত আমাকে বলেছিল, পারুল, চলো জয়সলমেরে ঘুরতে যাই। মরুভূমির সৌন্দর্য দেখি আমি হেসে রাজি হয়েছিলাম। আমরা কিরণকে নিয়ে জয়সলমেরে গিয়েছিলাম, একটি সাধারণ পরিবার হিসেবে, যেখানে কেউ আমাদের চিনত না। আমরা সেখানে সুখে ছিলাম, যেখানে কোনো অতীত ছিল না, শুধু ভবিষ্যৎ। একদিন জয়সলমেরের একটি হোটেলে আমি একজন স্ত্রীলোককে দেখেছিলাম, যে তার স্বামীর সাথে ঝগড়া করছিল। স্বামী তাকে ডাক্তারের রিপোর্ট দেখাচ্ছিল যে সে কখনো বাবা হতে পারবে না। আমি তাদের দিকে তাকিয়েছিলাম। স্ত্রীলোকটি কাঁদছিল। আমি তাদের কাছে গিয়েছিলাম। দেখুন, আমি বলেছিলাম, একটি পরিবার তৈরি করার অনেক উপায় আছে। সন্তান হওয়া বা না হওয়া জীবনের শেষ কথা নয়। আমি তাদের আমার কাহিনী বলেছিলাম, কিভাবে আমরা কিরণকে দত্তক নিয়ে আমাদের জীবন নতুন করে শুরু করেছিলাম। সেই দম্পতি আমার কথা শুনে অনুপ্রাণিত হয়েছিল। তারা আমাদের সাথে বন্ধুত্ব করেছিল। পরে আমি শুনেছিলাম তারাও একটি শিশুকে দত্তক নিয়েছিল। আমি ভেবেছিলাম, কিভাবে জীবন বিচিত্র। আমি যে জয়সলমেরে যাব, রোশনের সাথে পালিয়ে একটি মিথ্যা জীবন নিয়ে। কিন্তু এখন আমি এসেছি আমার পরিবারের সাথে সত্যিকারের সুখ নিয়ে। 2 বছর পর আমরা সিমলায় একটি ছোট বাড়ি কিনেছিলাম। এটি পাহাড়ের ঢালে বরফে ঢাকা হিমালয় পর্বতমালার দৃশ্য দেখা যেত সেখান থেকে। রঞ্জিত কৃষিকাজ ছেড়ে দিয়েছিল, তার জমিজমা বিক্রি করে দিয়েছিল। আমরা সিমলায় একটি ছোট হোটেল খুলেছিলাম, কিরণ কুটির। পর্যটকরা আমাদের হোটেলে থাকতে আসত, তাদের গল্প শুনতাম আমরা, আমাদের গল্প বলতাম তাদের। কিরণ বড় হচ্ছিল একটি সুন্দর হাসিখুশি মেয়ে হিসেবে। এক শীতের সন্ধ্যায় আমাদের হোটেলে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধ পর্যটক এসেছিলেন থাকতে। তিনি আমাদের হোটেলের বারান্দায় বসে পাহাড়ের দৃশ্য দেখছিলেন। আমি তাকে চা নিয়ে গিয়েছিলাম। তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি পারুল, তাই না? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমি পারুল। আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ ব্যক্তি হেসেছিলেন। আমি গুরুমিত সিংয়ের বন্ধু। তিনি আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি সন্দীপ, আমি একজন সাংবাদিক ছিলাম। এখন অবসরে আছি। আমি বসেছিলাম তার পাশে। গুরুমিত কাকা কেমন আছেন? সন্দীপ বলেছিলেন, তিনি ভালো আছেন। তিনি আমাকে বলেছিলেন, তুমি সিমলায় আছো। আমি ভাবলাম, তোমার সাথে দেখা করব। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এতদূর এসেছেন শুধু আমার সাথে দেখা করতে? সন্দীপ বলেছিলেন, না, আমি একটি বই লিখছি, ভারতীয় নারীদের সাহসিকতার গল্প নিয়ে। গুরুমিত আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি তোমার গল্প আমার বইতে অন্তর্ভুক্ত করতে চাই। আমি লজ্জা পেয়েছিলাম। আমি তো কিছুই করিনি। আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলাম।
সন্দীপ বলেছিলেন, তুমি সাহসী। তুমি রোশনের সাথে পালাতে পারতে, কিন্তু তুমি সত্যের পক্ষে লড়াই করেছিলে। এটা সাহসের কাজ। আমি বলেছিলাম, আমি অন্যায়ের সাথে আপোষ করতে পারিনি গিয়ে। সন্দীপ 1 সপ্তাহ আমাদের হোটেলে ছিলেন। তিনি আমার সাথে কথা বলেছিলেন, আমার গল্প শুনেছিলেন। তারপর তিনি চলে গিয়েছিলেন আমার গল্প নিয়ে। 1 বছর পর তিনি আমাদের হোটেলে ফিরে এসেছিলেন। তার সাথে ছিল তার বই, ভারতীয় নারীদের সাহসিকতার গল্প। বইয়ের মধ্যে ছিল আমার গল্প, পারুলের সাহস। রঞ্জিত বইটি পড়ে অবাক হয়ে গিয়েছিল। পারুল, তুমি সত্যিই সাহসী। আমি গর্বিত যে তুমি আমার স্ত্রী গো। আমি হেসেছিলাম। আমি শুধু তোমাকে ভালোবাসি, রঞ্জিত। আমি আমাদের পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম গো। সেই বই প্রকাশিত হওয়ার পর অনেক নারী আমাদের হোটেলে আসতে শুরু করেছিল। তারা আমার সাথে কথা বলতে চাইত, আমার পরামর্শ চাইত। আমি তাদের বলতাম, সাহসী হও, সত্যের পক্ষে থাকো। জীবন তোমাকে সে পথ দেখাবে। আমাদের হোটেল কিরণ কুটির সিমলার একটি বিখ্যাত স্থান হয়ে উঠেছিল, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, একটি সাহসী নারীর গল্পের জন্যও। আমি কখনো লুধিয়ানা ফিরিনি। কিন্তু লুধিয়ানার স্মৃতি আমার সাথে আছে। এবং সেই স্মৃতি আমাকে মনে করিয়ে দেয় কিভাবে একটি অন্ধকার সময় পেরিয়ে আমরা আলোর দিকে যেতে পারি। কিরণ এখন বড় হয়েছে, সে ডাক্তার হতে চায়। আমি জানি সে তার স্বপ্ন পূরণ করবে। কারণ সে আমার মেয়ে, আমাদের পরিবারের আলোর রশ্মি। আমি এখন ভাবি, যদি রোশনের সাথে জয়সলমেরে পালিয়ে যেতাম, আমার জীবন কেমন হতো? হয়তো আমি সারা জীবন ভয়ে, অপরাধবোধে কাটাতাম। কিন্তু আমি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সিদ্ধান্ত আমাকে নিয়ে এসেছে সিমলায়, এই পাহাড়ের কোলে, যেখানে আমি আমার পরিবারের সাথে সুখে আছি। যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে, পারুল, তুমি কি করে এত সাহসী হলে, আমি উত্তর দেই, আমি শুধু সঠিক কাজ করেছিলাম। সাহস হল যখন তুমি জানো তুমি কি করতে চাও, এবং সেটা করার জন্য দৃঢ় থাকো। সিমলার পাহাড় থেকে আমি যখন নিচের উপত্যকা দেখি, আমি ভাবি, জীবন অনেক বিচিত্র। আমরা কখনোই জানি না কোন পথে আমাদের যেতে হবে। কিন্তু যদি আমরা সঠিক পথ বেছে নেই, জীবন আমাদের সেই পথেই নিয়ে যায়, যেখানে আমরা থাকার কথা। তুমি আবার বিষ দিচ্ছ। আমি বলেছিলাম, আমি কিছু দিচ্ছি না। এটা শুধু পানি। রোশন রঞ্জিতকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। আমি সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু রোশন আমাকে বাড়িতে থাকতে বলেছিল। তুমি বাড়িতেই থাকো। তোমাকে দেখলে দাদা আরও অসুস্থ হবে। আমি বাড়িতে একা বসে ভেবেছিলাম, এখন কি হবে। রাতে রোশন একা ফিরে এসেছিল। সে বলেছিল, ভাবি, দাদাকে আমি হাসপাতালে রেখে এসেছি। ডাক্তার বলেছে তার বিষক্রিয়া হয়েছে। আমি কেঁদে ফেলেছিলাম। রঞ্জিত ঠিক আছে তো? সে বেঁচে যাবে তো? রোশন বলেছিল, ডাক্তার বলেছে তিনি এখনও বলতে পারছেন না। আমি ভাবছি, তুমি যদি সত্যি কথা বলো, পুলিশকে সব বলো, হয়তো দাদা বেঁচে যাবে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কি সত্যি কথা? আমি কি করেছি? রোশন বলেছিল, ভাবি, পুলিশ এখানে আসবে। তারা তোমাকে গ্রেফতার করবে। আমি তাদের বলেছি, তুমি দাদাকে বিষ খাইয়েছ। আমি শিউরে উঠেছিলাম। তুমি কি করেছ? কেন এমন মিথ্যা বলেছ? রোশন বলেছিল, পুলিশ তোমাকে জেলে নিয়ে যাবে। কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আমি তোমাকে বাঁচাতে পারি। আমরা এখনই পালিয়ে যেতে পারি। জয়সলমেরে। সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আমি বুঝতে পেরেছিলাম রোশনের ষড়যন্ত্র। সে রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপিয়েছে। আমি বলেছিলাম, রোশন, তুমি মিথ্যা বলছ। তুমি নিজেই রঞ্জিতকে বিষ দিয়েছ। এখন আমাকে ফাঁসাতে চাইছ। রোশন হেসেছিল। কেউ তোমাকে বিশ্বাস করবে না, ভাবি। সবাই জানে তুমি দাদার সাথে সুখী নও। তুমি সন্তান চাও, কিন্তু দাদা তোমাকে সন্তান দিতে পারে না। তোমার মোটিভ আছে। আমার কি মোটিভ থাকতে পারে? আমি তো দাদাকে ভালোবাসি। আমি বুঝতে পেরেছিলাম রোশন ঠিক বলছে। সবাই তাকেই বিশ্বাস করবে। আমি বিপদে পড়েছি। ঠিক আছে, আমি বলেছিলাম, আমি তোমার সাথে যাব। কিন্তু আমাকে প্রমাণ দাও যে রঞ্জিত বেঁচে আছে। রোশন বলেছিল, হাসপাতালে যাও। তাকে দেখো। তারপর আমরা পালাবো। আমি জানতাম হাসপাতালে গেলে আমি ধরা পড়ে যাব। কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি হাসপাতালে গিয়েছিলাম।
সেখানে রঞ্জিতকে দেখেছিলাম অচেতন অবস্থায়। ডাক্তার বলেছিলেন তার অবস্থা খুবই খারাপ। হাসপাতাল থেকে বেরোনোর সময় আমি দেখেছিলাম রঞ্জিতের কাকা গুরমিত সিং। তিনি একজন পুলিশ অফিসার। আমি তার কাছে গিয়েছিলাম। তাকে বলেছিলাম, কাকাজি, আমাকে সাহায্য করুন। রোশন রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপাচ্ছে গি। গুরমিত সিং আমাকে বিশ্বাস করেননি। কেন রোশন তার দাদাকে বিষ দেবে? সে তো তার দাদাকে ভালোবাসে। আমি বলেছিলাম রোশন জমির টাকা চুরি করেছে। রঞ্জিতও তাকে ধরে ফেলেছিল। তাছাড়া রোশন আমাকে চায়। সে আমাকে নিয়ে জয়সলমেরে পালাতে চায়। গুরমিত সিং আমার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিলেন। তুমি পারুল, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। তুমি তোমার স্বামীকে বিষ দিয়েছ। আমি বলেছিলাম, না কাকাজি, আমি নির্দোষ। রোশন আমাকে ফাঁসাতে চাইছে গি। গুরমিত সিং বলেছিলেন, ঠিক আছে, আমি একটা পরীক্ষা করব। তুমি রোশনের সাথে যাও। তাকে বলো তুমি তার সাথে পালাতে রাজি আছো। আমি তোমাদের অনুসরণ করব। আমি পরে আবার রোশনের সাথে দেখা করেছিলাম। তাকে বলেছিলাম, আমি রাজি। চলো আমরা পালাই। রোশন খুশি হয়েছিল। ভাবি, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমরা একসাথে সুখী হব। আমি বলেছিলাম, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। পুলিশ আমাকে খুঁজছে। রোশন বলেছিল, আমি সব ঠিক করেছি। আমার একটা গাড়ি আছে, জিনিসপত্র রেডি। আমরা রাতেই রওনা দেব। আমি জিজ্ঞেস করেছিলাম, রঞ্জিত কিভাবে বিষ খেল? রোশন চমকে উঠেছিল। কেন জানতে চাও? আমি বলেছিলাম, শুধু জানতে চাইছি। আমি তো দোষী, তাই না? তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমি শুধু জানতে চাই তুমি কি বলবে গি। রোশন সন্দেহ করেনি। সে হেসে বলেছিল, দাদা তোমাকে সন্দেহ করত, কিন্তু আসলে সে আমাকেও সন্দেহ করত। সে ভাবত আমি জমির টাকা চুরি করেছি। সে ঠিকই ভেবেছিল। আমি টাকা নিয়েছিলাম। সেই টাকা দিয়ে আমাদের জীবন শুরু করব। দাদা আমাকে ধমক দিয়েছিল। তাই আমি তার মদের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম, তাহলে এটা ইচ্ছাকৃত হত্যা। রোশন হেসেছিল। হ্যাঁ, কিন্তু সবাই ভাববে তুমি তাকে মেরেছ। তোমার সাক্ষ্য কেউ বিশ্বাস করবে না। আমি বলেছিলাম, তাহলে আমরা কখন যাব? রোশন বলেছিল, রাত 12টায়। তুমি প্রস্তুত থেকো। আমি রোশনের সাথে আলাপ করার সময় আমার মোবাইল ফোনের রেকর্ডিং অন ছিল। গুরমিত সিং আমাকে একটি ছোট রেকর্ডার দিয়েছিলেন, যা আমি আমার শাড়ির ভাঁজে লুকিয়ে রেখেছিলাম। রোশনের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছিলাম। আমি তাড়াতাড়ি গুরমিত সিংয়ের সাথে দেখা করেছিলাম। তাকে রেকর্ডিং শুনিয়েছিলাম। তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এতদিন আমরা সবাই রোশনকে ভুল বুঝেছি। সে এত নীচ হতে পারে। গুরমিত সিং রোশনকে গ্রেফতার করেছিলেন। রোশন প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু রেকর্ডিং শুনে সে স্বীকার করেছিল যে সে রঞ্জিতকে বিষ দিয়েছে। ডাক্তাররা রঞ্জিতকে বাঁচাতে পেরেছিলেন। 2 সপ্তাহ পর সে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল। আমি তাকে সব কথা বলেছিলাম। রঞ্জিত দুঃখিত হয়েছিল যে সে আমাকে বিশ্বাস করেনি। সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। রঞ্জিত বলেছিল, পারুল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে নতুন করে চিনতে চাই। আমি বলেছিলাম, রঞ্জিত, আমরা নতুন করে শুরু করি। আমাদের সন্তান না হোক, আমরা একটি শিশুকে দত্তক নিতে পারি। রঞ্জিত রাজি হয়েছিল। হ্যাঁ, আমরা একটি শিশুকে দত্তক নেব। আমাদের পরিবার হবে। 1 বছর পর আমরা লুধিয়ানার একটি অনাথ আশ্রম থেকে একটি 6 মাসের শিশু কন্যাকে দত্তক নিয়েছিলাম। তার নাম রেখেছিলাম কিরণ, আলোর রশ্মি, যেমন সে আমাদের জীবনে আলো এনেছিল। রোশন কারাগারে ছিল, জীবনের বাকি সময় কাটাবে সেখানে। কিন্তু তার অপকর্মের জন্য আমাদের লজ্জিত হতে হয়নি। আমরা একটি নতুন জীবন শুরু করেছিলাম। জয়সলমেরে আমি কখনো যাইনি। কিন্তু একদিন রঞ্জিত আমাকে বলেছিল, পারুল, চলো জয়সলমেরে ঘুরতে যাই। মরুভূমির সৌন্দর্য দেখি। আমি হেসে রাজি হয়েছিলাম। আমরা কিরণকে নিয়ে জয়সলমেরে গিয়েছিলাম, একটি সাধারণ পরিবার হিসেবে, যেখানে কেউ আমাদের চিনত না। আমরা সেখানে সুখে ছিলাম, যেখানে কোনো অতীত ছিল না, শুধু ভবিষ্যৎ। একদিন জয়সলমেরের একটি হোটেলে আমি একজন স্ত্রীলোককে দেখেছিলাম, যে তার স্বামীর সাথে ঝগড়া করছিল।
স্বামী তাকে ডাক্তারের রিপোর্ট দেখাচ্ছিল যে সে কখনো বাবা হতে পারবে না। আমি তাদের দিকে তাকিয়েছিলাম। স্ত্রীলোকটি কাঁদছিল। আমি তাদের কাছে গিয়েছিলাম। দেখুন, আমি বলেছিলাম, একটি পরিবার তৈরি করার অনেক উপায় আছে। সন্তান হওয়া বা না হওয়া জীবনের শেষ কথা নয়। গিয়ে আমি তাদের আমার কাহিনী বলেছিলাম, কিভাবে আমরা কিরণকে দত্তক নিয়ে আমাদের জীবন নতুন করে শুরু করেছিলাম। সেই দম্পতি আমার কথা শুনে অনুপ্রাণিত হয়েছিল। তারা আমাদের সাথে বন্ধুত্ব করেছিল। পরে আমি শুনেছিলাম তারাও একটি শিশুকে দত্তক নিয়েছিল। আমি ভেবেছিলাম, কিভাবে জীবন বিচিত্র। আমি যে জয়সলমেরে যাব রোশনের সাথে পালিয়ে একটি মিথ্যা জীবন নিয়ে। কিন্তু এখন আমি এসেছি আমার পরিবারের সাথে সত্যিকারের সুখ নিয়ে। 2 বছর পর আমরা সিমলায় একটি ছোট বাড়ি কিনেছিলাম। এটি পাহাড়ের ঢালে বরফে ঢাকা হিমালয় পর্বতমালার দৃশ্য দেখা যেত সেখান থেকে। রঞ্জিত কৃষিকাজ ছেড়ে দিয়েছিল, তার জমিজমা বিক্রি করে দিয়েছিল। আমরা সিমলায় একটি ছোট হোটেল খুলেছিলাম, কিরণ কুটির। পর্যটকরা আমাদের হোটেলে থাকতে আসত, তাদের গল্প শুনতাম আমরা, আমাদের গল্প বলতাম তাদের। কিরণ বড় হচ্ছিল একটি সুন্দর হাসিখুশি মেয়ে হিসেবে। এক শীতের সন্ধ্যায় আমাদের হোটেলে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধ পর্যটক এসেছিলেন থাকতে। তিনি আমাদের হোটেলের বারান্দায় বসে পাহাড়ের দৃশ্য দেখছিলেন। আমি তাকে চা নিয়ে গিয়েছিলাম। তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি পারুল, তাই না? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমি পারুল। আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ ব্যক্তি হেসেছিলেন। আমি গুরুমিত সিংয়ের বন্ধু। তিনি আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি সন্দীপ, আমি একজন সাংবাদিক ছিলাম। এখন অবসরে আছি গু। আমি বসেছিলাম তার পাশে। গুরুমিত কাকা কেমন আছেন? সন্দীপ বলেছিলেন, তিনি ভালো আছেন। তিনি আমাকে বলেছিলেন, তুমি সিমলায় আছো। আমি ভাবলাম তোমার সাথে দেখা করব। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এতদূর এসেছেন শুধু আমার সাথে দেখা করতে? সন্দীপ বলেছিলেন, না, আমি একটি বই লিখছি ভারতীয় নারীদের সাহসিকতার গল্প নিয়ে। গুরুমিত আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি তোমার গল্প আমার বইতে অন্তর্ভুক্ত করতে চাই। আমি লজ্জা পেয়েছিলাম। আমি তো কিছুই করিনি। আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলাম। সন্দীপ বলেছিলেন, তুমি সাহসী। তুমি রোশনের সাথে পালাতে পারতে, কিন্তু তুমি সত্যের পক্ষে লড়াই করেছিলে। এটা সাহসের কাজ। আমি বলেছিলাম, আমি অন্যায়ের সাথে আপোষ করতে পারিনি। গিয়ে সন্দীপ 1 সপ্তাহ আমাদের হোটেলে ছিলেন। তিনি আমার সাথে কথা বলেছিলেন, আমার গল্প শুনেছিলেন। তারপর তিনি চলে গিয়েছিলেন আমার গল্প নিয়ে। 1 বছর পর তিনি আমাদের হোটেলে ফিরে এসেছিলেন। তার সাথে ছিল তার বই, ভারতীয় নারীদের সাহসিকতার গল্প। বইয়ের মধ্যে ছিল আমার গল্প, পারুলের সাহস। রঞ্জিত বইটি পড়ে অবাক হয়ে গিয়েছিল। পারুল, তুমি সত্যিই সাহসী। আমি গর্বিত যে তুমি আমার স্ত্রী। আমি হেসেছিলাম। আমি শুধু তোমাকে ভালোবাসি, রঞ্জিত। আমি আমাদের পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। সেই বই প্রকাশিত হওয়ার পর অনেক নারী আমাদের হোটেলে আসতে শুরু করেছিল। তারা আমার সাথে কথা বলতে চাইত, আমার পরামর্শ চাইত। আমি তাদের বলতাম, সাহসী হও, সত্যের পক্ষে থাকো। জীবন তোমাকে সে পথ দেখাবে। আমাদের হোটেল কিরণ কুটির সিমলার একটি বিখ্যাত স্থান হয়ে উঠেছিল, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, একটি সাহসী নারীর গল্পের জন্য। আমি কখনো লুধিয়ানা ফিরিনি। কিন্তু লুধিয়ানার স্মৃতি আমার সাথে আছে। এবং সেই স্মৃতি আমাকে মনে করিয়ে দেয়, কিভাবে একটি অন্ধকার সময় পেরিয়ে আমরা আলোর দিকে যেতে পারি। কিরণ এখন বড় হয়েছে, সে ডাক্তার হতে চায়। আমি জানি সে তার স্বপ্ন পূরণ করবে। কারণ সে আমার মেয়ে, আমাদের পরিবারের আলোর রশ্মি। আমি এখন ভাবি, যদি রোশনের সাথে জয়সলমেরে পালিয়ে যেতাম, আমার জীবন কেমন হতো? হয়তো আমি সারা জীবন ভয়ে, অপরাধবোধে কাটাতাম। কিন্তু আমি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সিদ্ধান্ত আমাকে নিয়ে এসেছে সিমলায়, এই পাহাড়ের কোলে, যেখানে আমি আমার পরিবারের সাথে সুখে আছি। যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে, পারুল, তুমি কি করে এত সাহসী হলে, আমি উত্তর দেই, আমি শুধু সঠিক কাজ করেছিলাম। সাহস হল যখন তুমি জানো তুমি কি করতে চাও, এবং সেটা করার জন্য দৃঢ় থাকো। সিমলার পাহাড় থেকে আমি যখন নিচের উপত্যকা দেখি, আমি ভাবি, জীবন অনেক বিচিত্র। আমরা কখনোই জানি না কোন পথে আমাদের যেতে হবে। কিন্তু যদি আমরা সঠিক পথ বেছে নেই, জীবন আমাদের সেই পথেই নিয়ে যায়, যেখানে আমরা থাকার কথা।
তুমি আবার বিষ দিচ্ছ। আমি বলেছিলাম আমি কিছু দিচ্ছি না। এটা শুধু পানি গু। রোশন রঞ্জিতকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। আমি সাথে যেতে চেয়েছিলাম কিন্তু রোশন আমাকে বাড়িতে থাকতে বলেছিল। তুমি বাড়িতেই থাকো। তোমাকে দেখলে দাদা আরও অসুস্থ হবে গু। আমি বাড়িতে একা বসে ভেবেছিলাম এখন কি হবে। রাতে রোশন একা ফিরে এসেছিল। সে বলেছিল ভাবি দাদাকে আমি হাসপাতালে রেখে এসেছি। ডাক্তার বলেছে তার বিষক্রিয়া হয়েছে গি। আমি কেঁদে ফেলেছিলাম। রঞ্জিত ঠিক আছে তো? সে বেঁচে যাবে তো? রোশন বলেছিল ডাক্তার বলেছে তিনি এখনও বলতে পারছেন না। আমি ভাবছি তুমি যদি সত্যি কথা বলো পুলিশকে সব বলো হয়তো দাদা বেঁচে যাবে গু। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কি সত্যি কথা? আমি কি করেছি? রোশন বলেছিল ভাবি পুলিশ এখানে আসবে। তারা তোমাকে গ্রেফতার করবে। আমি তাদের বলেছি তুমি দাদাকে বিষ খাইয়েছ উ। আমি শিউরে উঠেছিলাম। তুমি কি করেছ? কেন এমন মিথ্যা বলেছ? রোশন বলেছিল পুলিশ তোমাকে জেলে নিয়ে যাবে। কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আমি তোমাকে বাঁচাতে পারি। আমরা এখনই পালিয়ে যেতে পারি। জয়সলমেরে। সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না গি। আমি বুঝতে পেরেছিলাম রোশনের ষড়যন্ত্র। সে রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপিয়েছে। আমি বলেছিলাম রোশন তুমি মিথ্যা বলছ। তুমি নিজেই রঞ্জিতকে বিষ দিয়েছ। এখন আমাকে ফাঁসাতে চাইছ গু। রোশন হেসেছিল। কেউ তোমাকে বিশ্বাস করবে না ভাবি। সবাই জানে তুমি দাদার সাথে সুখী নও। তুমি সন্তান চাও কিন্তু দাদা তোমাকে সন্তান দিতে পারে না। তোমার মোটিভ আছে। আমার কি মোটিভ থাকতে পারে? আমি তো দাদাকে ভালোবাসি উ। আমি বুঝতে পেরেছিলাম রোশন ঠিক বলছে। সবাই তাকেই বিশ্বাস করবে। আমি বিপদে পড়েছি। ঠিক আছে আমি বলেছিলাম। আমি তোমার সাথে যাব। কিন্তু আমাকে প্রমাণ দাও যে রঞ্জিত বেঁচে আছে গি। রোশন বলেছিল হাসপাতালে যাও। তাকে দেখো। তারপর আমরা পালাবো উ। আমি জানতাম হাসপাতালে গেলে আমি ধরা পড়ে যাব। কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে রঞ্জিতকে দেখেছিলাম অচেতন অবস্থায়। ডাক্তার বলেছিলেন তার অবস্থা খুবই খারাপ। হাসপাতাল থেকে বেরোনোর সময় আমি দেখেছিলাম রঞ্জিতের কাকা গুরমিত সিং। তিনি একজন পুলিশ অফিসার। আমি তার কাছে গিয়েছিলাম। তাকে বলেছিলাম কাকাজি আমাকে সাহায্য করুন। রোশন রঞ্জিতকে বিষ দিয়েছে এবং আমার উপর দোষ চাপাচ্ছে গি। গুরমিত সিং আমাকে বিশ্বাস করেননি। কেন রোশন তার দাদাকে বিষ দেবে? সে তো তার দাদাকে ভালোবাসে উ। আমি বলেছিলাম রোশন জমির টাকা চুরি করেছে। রঞ্জিত তাকে ধরে ফেলেছিল। তাছাড়া রোশন আমাকে চায়। সে আমাকে নিয়ে জয়সলমেরে পালাতে চায় উ। গুরমিত সিং আমার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিলেন। তুমি পারুল তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। তুমি তোমার স্বামীকে বিষ দিয়েছ গু। আমি বলেছিলাম না কাকাজি। আমি নির্দোষ। রোশন আমাকে ফাঁসাতে চাইছে গি। গুরমিত সিং বলেছিলেন ঠিক আছে। আমি একটা পরীক্ষা করব। তুমি রোশনের সাথে যাও। তাকে বলো তুমি তার সাথে পালাতে রাজি আছো। আমি তোমাদের অনুসরণ করব গু। আমি পরে আবার রোশনের সাথে দেখা করেছিলাম। তাকে বলেছিলাম আমি রাজি। চলো আমরা পালাই উ। রোশন খুশি হয়েছিল। ভাবি তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমরা একসাথে সুখী হব গু। আমি বলেছিলাম আমাদের তাড়াতাড়ি যেতে হবে। পুলিশ আমাকে খুঁজছে গি। রোশন বলেছিল আমি সব ঠিক করেছি। আমার একটা গাড়ি আছে জিনিসপত্র রেডি। আমরা রাতেই রওনা দেব গো। আমি জিজ্ঞেস করেছিলাম রঞ্জিত কিভাবে বিষ খেল? রোশন চমকে উঠেছিল। কেন জানতে চাও? আমি বলেছিলাম শুধু জানতে চাইছি। আমি তো দোষী তাই না? তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমি শুধু জানতে চাই তুমি কি বলবে গি। রোশন সন্দেহ করেনি। সে হেসে বলেছিল দাদা তোমাকে সন্দেহ করত কিন্তু আসলে সে আমাকেও সন্দেহ করত। সে ভাবত আমি জমির টাকা চুরি করেছি। সে ঠিকই ভেবেছিল। আমি টাকা নিয়েছিলাম। সেই টাকা দিয়ে আমাদের জীবন শুরু করব। দাদা আমাকে ধমক দিয়েছিল। তাই আমি তার মদের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম ঘ। আমি বলেছিলাম তাহলে এটা ইচ্ছাকৃত হত্যা গু।
রোশন হেসেছিল। হ্যাঁ, কিন্তু সবাই ভাববে তুমি তাকে মেরেছ। তোমার সাক্ষ্য কেউ বিশ্বাস করবে না গি। আমি বলেছিলাম তাহলে আমরা কখন যাব? রোশন বলেছিল রাত 12টায়। তুমি প্রস্তুত থেকো ঘু। আমি রোশনের সাথে আলাপ করার সময় আমার মোবাইল ফোনের রেকর্ডিং অন ছিল। গুরুমিত সিং আমাকে একটি ছোট রেকর্ডার দিয়েছিলেন, যা আমি আমার শাড়ির ভাঁজে লুকিয়ে রেখেছিলাম। রোশনের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছিলাম। আমি তাড়াতাড়ি গুরুমিত সিংয়ের সাথে দেখা করেছিলাম। তাকে রেকর্ডিং শুনিয়েছিলাম। তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এতদিন আমরা সবাই রোশনকে ভুল বুঝেছি। সে এত নীচ হতে পারে। গুরুমিত সিং রোশনকে গ্রেফতার করেছিলেন। রোশন প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু রেকর্ডিং শুনে সে স্বীকার করেছিল যে সে রঞ্জিতকে বিষ দিয়েছে। ডাক্তাররা রঞ্জিতকে বাঁচাতে পেরেছিলেন। 2 সপ্তাহ পর সে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল। আমি তাকে সব কথা বলেছিলাম। রঞ্জিতও দুঃখিত হয়েছিল যে সে আমাকে বিশ্বাস করেনি। সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। রঞ্জিতও বলেছিল, পারুল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে নতুন করে চিনতে চাই। আমি বলেছিলাম, রঞ্জিত, আমরা নতুন করে শুরু করি। আমাদের সন্তান না হোক, আমরা একটি শিশুকে দত্তক নিতে পারি। রঞ্জিত রাজি হয়েছিল। হ্যাঁ, আমরা একটি শিশুকে দত্তক নেব। আমাদের পরিবার হবে 1 বছর পর, আমরা লুধিয়ানার একটি অনাথ আশ্রম থেকে একটি 6 মাসের শিশু কন্যাকে দত্তক নিয়েছিলাম। তার নাম রেখেছিলাম কিরণ, আলোর রশ্মি, যেমন সে আমাদের জীবনে আলো এনেছিল। রোশন কারাগারে ছিল, জীবনের বাকি সময় কাটাবে সেখানে। কিন্তু তার অপকর্মের জন্য আমাদের লজ্জিত হতে হয়নি। আমরা একটি নতুন জীবন শুরু করেছিলাম। জয়সলমেরে আমি কখনো যাইনি। কিন্তু একদিন রঞ্জিত আমাকে বলেছিল, পারুল, চলো জয়সলমেরে ঘুরতে যাই। মরুভূমির সৌন্দর্য দেখি আমি হেসে রাজি হয়েছিলাম। আমরা কিরণকে নিয়ে জয়সলমেরে গিয়েছিলাম, একটি সাধারণ পরিবার হিসেবে, যেখানে কেউ আমাদের চিনত না। আমরা সেখানে সুখে ছিলাম, যেখানে কোনো অতীত ছিল না, শুধু ভবিষ্যৎ। একদিন জয়সলমেরের একটি হোটেলে আমি একজন স্ত্রীলোককে দেখেছিলাম, যে তার স্বামীর সাথে ঝগড়া করছিল। স্বামী তাকে ডাক্তারের রিপোর্ট দেখাচ্ছিল যে সে কখনো বাবা হতে পারবে না। আমি তাদের দিকে তাকিয়েছিলাম। স্ত্রীলোকটি কাঁদছিল। আমি তাদের কাছে গিয়েছিলাম। দেখুন, আমি বলেছিলাম, একটি পরিবার তৈরি করার অনেক উপায় আছে। সন্তান হওয়া বা না হওয়া জীবনের শেষ কথা নয়। আমি তাদের আমার কাহিনী বলেছিলাম, কিভাবে আমরা কিরণকে দত্তক নিয়ে আমাদের জীবন নতুন করে শুরু করেছিলাম। সেই দম্পতি আমার কথা শুনে অনুপ্রাণিত হয়েছিল। তারা আমাদের সাথে বন্ধুত্ব করেছিল। পরে আমি শুনেছিলাম তারাও একটি শিশুকে দত্তক নিয়েছিল। আমি ভেবেছিলাম, কিভাবে জীবন বিচিত্র। আমি যে জয়সলমেরে যাব, রোশনের সাথে পালিয়ে একটি মিথ্যা জীবন নিয়ে। কিন্তু এখন আমি এসেছি আমার পরিবারের সাথে সত্যিকারের সুখ নিয়ে। 2 বছর পর আমরা সিমলায় একটি ছোট বাড়ি কিনেছিলাম। এটি পাহাড়ের ঢালে বরফে ঢাকা হিমালয় পর্বতমালার দৃশ্য দেখা যেত সেখান থেকে। রঞ্জিত কৃষিকাজ ছেড়ে দিয়েছিল, তার জমিজমা বিক্রি করে দিয়েছিল। আমরা সিমলায় একটি ছোট হোটেল খুলেছিলাম, কিরণ কুটির। পর্যটকরা আমাদের হোটেলে থাকতে আসত, তাদের গল্প শুনতাম আমরা, আমাদের গল্প বলতাম তাদের। কিরণ বড় হচ্ছিল একটি সুন্দর হাসিখুশি মেয়ে হিসেবে। এক শীতের সন্ধ্যায় আমাদের হোটেলে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধ পর্যটক এসেছিলেন থাকতে। তিনি আমাদের হোটেলের বারান্দায় বসে পাহাড়ের দৃশ্য দেখছিলেন। আমি তাকে চা নিয়ে গিয়েছিলাম। তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি পারুল, তাই না? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমি পারুল। আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ ব্যক্তি হেসেছিলেন। আমি গুরুমিত সিংয়ের বন্ধু। তিনি আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি সন্দীপ, আমি একজন সাংবাদিক ছিলাম। এখন অবসরে আছি। আমি বসেছিলাম তার পাশে। গুরুমিত কাকা কেমন আছেন? সন্দীপ বলেছিলেন, তিনি ভালো আছেন। তিনি আমাকে বলেছিলেন, তুমি সিমলায় আছো। আমি ভাবলাম, তোমার সাথে দেখা করব। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এতদূর এসেছেন শুধু আমার সাথে দেখা করতে? সন্দীপ বলেছিলেন, না, আমি একটি বই লিখছি, ভারতীয় নারীদের সাহসিকতার গল্প নিয়ে। গুরুমিত আমাকে তোমার গল্প বলেছিলেন। আমি তোমার গল্প আমার বইতে অন্তর্ভুক্ত করতে চাই। আমি লজ্জা পেয়েছিলাম। আমি তো কিছুই করিনি। আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলাম।
সন্দীপ বলেছিলেন, তুমি সাহসী। তুমি রোশনের সাথে পালাতে পারতে, কিন্তু তুমি সত্যের পক্ষে লড়াই করেছিলে। এটা সাহসের কাজ। আমি বলেছিলাম, আমি অন্যায়ের সাথে আপোষ করতে পারিনি গিয়ে। সন্দীপ 1 সপ্তাহ আমাদের হোটেলে ছিলেন। তিনি আমার সাথে কথা বলেছিলেন, আমার গল্প শুনেছিলেন। তারপর তিনি চলে গিয়েছিলেন আমার গল্প নিয়ে। 1 বছর পর তিনি আমাদের হোটেলে ফিরে এসেছিলেন। তার সাথে ছিল তার বই, ভারতীয় নারীদের সাহসিকতার গল্প। বইয়ের মধ্যে ছিল আমার গল্প, পারুলের সাহস। রঞ্জিত বইটি পড়ে অবাক হয়ে গিয়েছিল। পারুল, তুমি সত্যিই সাহসী। আমি গর্বিত যে তুমি আমার স্ত্রী গো। আমি হেসেছিলাম। আমি শুধু তোমাকে ভালোবাসি, রঞ্জিত। আমি আমাদের পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম গো। সেই বই প্রকাশিত হওয়ার পর অনেক নারী আমাদের হোটেলে আসতে শুরু করেছিল। তারা আমার সাথে কথা বলতে চাইত, আমার পরামর্শ চাইত। আমি তাদের বলতাম, সাহসী হও, সত্যের পক্ষে থাকো। জীবন তোমাকে সে পথ দেখাবে। আমাদের হোটেল কিরণ কুটির সিমলার একটি বিখ্যাত স্থান হয়ে উঠেছিল, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, একটি সাহসী নারীর গল্পের জন্যও। আমি কখনো লুধিয়ানা ফিরিনি। কিন্তু লুধিয়ানার স্মৃতি আমার সাথে আছে। এবং সেই স্মৃতি আমাকে মনে করিয়ে দেয় কিভাবে একটি অন্ধকার সময় পেরিয়ে আমরা আলোর দিকে যেতে পারি। কিরণ এখন বড় হয়েছে, সে ডাক্তার হতে চায়। আমি জানি সে তার স্বপ্ন পূরণ করবে। কারণ সে আমার মেয়ে, আমাদের পরিবারের আলোর রশ্মি। আমি এখন ভাবি, যদি রোশনের সাথে জয়সলমেরে পালিয়ে যেতাম, আমার জীবন কেমন হতো? হয়তো আমি সারা জীবন ভয়ে, অপরাধবোধে কাটাতাম। কিন্তু আমি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সিদ্ধান্ত আমাকে নিয়ে এসেছে সিমলায়, এই পাহাড়ের কোলে, যেখানে আমি আমার পরিবারের সাথে সুখে আছি। যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে, পারুল, তুমি কি করে এত সাহসী হলে, আমি উত্তর দেই, আমি শুধু সঠিক কাজ করেছিলাম। সাহস হল যখন তুমি জানো তুমি কি করতে চাও, এবং সেটা করার জন্য দৃঢ় থাকো। সিমলার পাহাড় থেকে আমি যখন নিচের উপত্যকা দেখি, আমি ভাবি, জীবন অনেক বিচিত্র। আমরা কখনোই জানি না কোন পথে আমাদের যেতে হবে। কিন্তু যদি আমরা সঠিক পথ বেছে নেই, জীবন আমাদের সেই পথেই নিয়ে যায়, যেখানে আমরা থাকার কথা।